ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। ক্লাস 10 অজৈব রসায়ন চ্যাপ্টার থেকে আজকে আমাদের লাস্ট ক্লাস। আজকে আমরা পড়ব এবং জানব স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি সম্পর্কে। এবং এই টপিক থেকে তোমাদের পরীক্ষাতে ছোট প্রশ্ন মানে এমসিকিউ, বড় প্রশ্ন এবং বোধমূলক প্রশ্ন, বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে। এবং এই চ্যাপ্টারের যারা বিগত ক্লাস দেখোনি তারা দেখে নিবে, আমার ডেসক্রিপশন বক্সে সব দেওয়া আছে ক্লাসগুলো। যাদের যেটা হবে প্রয়োজন তোমরা দেখে নেবে, কিন্তু আমার মতে তোমরা যদি পরপর দেখো তাহলে সব ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, এবার স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি পড়ার আগে এই সালফিউরিক অ্যাসিড সম্পর্কে কিছু বিষয় জানতে হবে। প্রথম, এই সালফিউরিক অ্যাসিডের সংকেত কী হয়? সংকেত হয়, এই সালফিউরিক অ্যাসিডের সংকেত হয় H2SO4, একেই বলা হয় সালফিউরিক অ্যাসিড। এবং সাধারণ চাপ ও উষ্ণতায়, মানে নর্মাল আমাদের যে সাধারণ চাপ ও উষ্ণতায়, সাধারণ চাপ ও উষ্ণতায় H2SO4 হলো বর্ণহীন, কোনো কালার নাই, গন্ধহীন, তেমন সেই তীব্র ঝাঁঝালো উগ্র গন্ধও নাই। বর্ণহীন, গন্ধহীন, অনুদ্বায়ী মানে উদ্বায়ীও না, যেমন HCl বাষ্প ছিল বা নাইট্রিক অ্যাসিড উদ্বায়ী হয়, এ অনুদ্বায়ী। অনুদ্বায়ী তরল। তাহলে কি বললাম? সালফিউরিক অ্যাসিড সাধারণ চাপ ও উষ্ণতায় বর্ণহীন, গন্ধহীন, অনুদ্বায়ী তরল। এবং এই সালফিউরিক অ্যাসিডের কিছু অপর নাম আছে, যেমন এই সালফিউরিক অ্যাসিডেরই তার পুরাতন নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়াল। বলা হয় হচ্ছে অয়েল অফ ভিট্রিয়াল, অয়েল অফ বলা হয় ভিট্রিয়াল। এছাড়াও এর অপর নাম হচ্ছে, মানে কিছু তৈলাক্ত জিনিস থেকে এটাকে প্রথম তৈরি করা হয়েছিল। হ্যাঁ, কি বললাম? যে প্রথম কিছু তৈলাক্ত মানে তেল জাতীয় জিনিস থেকে প্রথম এই সালফিউরিক অ্যাসিডকে প্রস্তুত করা হয়, সেই জন্য এর অপর নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। সেকেন্ড, একেই বলি আমরা কিং অফ কেমিক্যাল, মানে রসায়নের রাজা। একে বলা হয় হচ্ছে রসায়নের রাজা, কিং অফ কেমিক্যাল, কিং অফ কেমিক্যালস। এরকম কেন বলা হয়? কারণ কেমিস্ট্রির মানে রসায়নের ম্যাক্সিমাম বিক্রিয়াতে আমরা ব্যবহার করি সালফিউরিক অ্যাসিডকে, ম্যাক্সিমাম বিক্রিয়াতে। ফলে রসায়নের যাবতীয় বিক্রিয়া মানে ম্যাক্সিমাম বিক্রিয়াতে আমরা ব্যবহার করি সালফিউরিক অ্যাসিডকে। সেই জন্য এই সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা, কিং অফ কেমিক্যালস। এছাড়াও এই সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ইনভিজিবল ইঙ্ক, মানে অদৃশ্য কালি। একে বলা হয় অদৃশ্য কালি, কারণ অদৃশ্য কালি, ইনভিজিবল ইঙ্ক, অদৃশ্য কালি। কেন বলা হয়? কারণ না, যে কোনো সাদা কাগজের মধ্যে এই সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি কিছু জিনিস লেখা হয়, প্রথম নর্মালি না ওরকম সাদা কাগজে লেখার পর ওটাকে দেখা যাবে না কি লিখলাম। এবার কোনো আগুনের সামনে নিয়ে গেলে দেখা যাবে যে কি লেখাটা ছিল, মানে ওই লেখাটা স্পষ্টই ফুটবে। কেন ফুটে যাবে? কারণ তার কারণও তোমরা ক্লাস 9-এ পড়েছো। এই সালফিউরিক অ্যাসিড হলো, এই সালফিউরিক অ্যাসিড হয় তীব্র জলাকর্ষী পদার্থ। কি হবে? যখনই ওই কোনটা
মোমবাতি হোক বা কোনো একটা আগুনের সামনে নিয়ে গেলে না কি হবে, যে সেই সালফিউরিক অ্যাসিডটা ওই কাগজ থেকে জলটাকে শোষণ করে নেবে, বা সেই তাপের জন্য ওই জলটা শোষণ হয়ে যাবে, তখন ওখানে একটা কালো একটা স্পট পড়ে যাবে। মানে অ্যাকচুয়ালি যে আমি যে লেখাটা দেখলাম ওই লেখাটা ফুটে উঠবে। সেই জন্য যে আমরা এই সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ইনভিজিবল ইঙ্ক বা অদৃশ্য কালি। তাহলে কী বললাম, যে সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল, আবার বলা হয় কিং অফ কেমিক্যাল, রসায়নের রাজা, এবং থার্ড হচ্ছে অদৃশ্য কালি মানে ইনভিজিবল ইঙ্ক। এবং এই সালফিউরিক অ্যাসিডের তার মোলার ভর কত হয়? এর মোলার ভর হয়, মোলার ভর কত হবে? এইচ হয় 1 ইন্টু 2 প্লাস এস কত হয়? সালফার 32 একটাই আছে, প্লাস ও কত হয়? 16, এরকম 4টা। তাহলে কত হবে? 2 প্লাস 32 প্লাস 64। তা এটাকে যোগ করলে হবে 98 গ্রাম পার মোল। এটা হলো সালফিউরিক অ্যাসিডের মোলার ভর, মানে প্রতি মোলের ভর 98 গ্রাম। ক্লিয়ার? এবার আমরা যাবো মেইন থিওরিতে, সেটা হলো শিল্প প্রস্তুতি। ঠিক আছে, এগুলো নোট করে নেবে, এগুলো আসতে পারে এমসিকিউতে, যে কাকে বলে অয়েল অফ ভিট্রিয়াল, বা কাকে বলে রসায়নের রাজা, বা কাকে বলা হয় অদৃশ্য কালি। ঠিক আছে, নেক্সট পর্ব হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি। এবার একে স্পর্শ পদ্ধতি কেন বলছে তারও কারণ বলবো, এবং এই টোটাল বিক্রিয়াগুলো আছে 4টা স্টেপে, 4টা ধাপে পড়তে হবে। খুব সহজ, ভাষা এবং বিক্রিয়া দুটোই পরীক্ষায় লিখতে হবে, তাহলেই ফুল নাম্বার পাওয়া যায়, ভাষা এবং বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে টোটাল 4টা স্টেপ আছে। প্রথম স্টেপ, প্রথম ধাপ কি হয়? প্রথমে না সালফার চুল্লি, কি হয়? সালফার চুল্লির মধ্যে আয়রন পাইরাইডস সংকেত হচ্ছে FeS2। এটা আমাদের আয়রন পাইরাইডস বা সালফার, হ্যাঁ, বা সালফারের সঙ্গে সংকেত কি এস সালফারের, সালফার চুল্লির মধ্যে আয়রন পাইরাইডস বা সালফারের সঙ্গে অতিরিক্ত পরিমাণ অক্সিজেনের সংকেত O2। কি বললাম? সালফার চুল্লির মধ্যে আয়রন পাইরাইডস বা সালফারের সঙ্গে অতিরিক্ত পরিমাণ অক্সিজেনের দহন ঘটালে বা দহন করলে সালফার ডাই অক্সাইড মানে SO2 উৎপন্ন হয়। এটা প্রথম স্টেপ। তাহলে কি দেখবো এবার, যে যদি আমরা নিই সালফার প্লাস অক্সিজেন কি করব? দহন করলে তৈরি হবে সালফার ডাইঅক্সাইড। আমরা এটাও পেতে পারি, আর নয়তো যদি আমরা কি নিই, এটা বা আরেকটা আছে, সেটা হচ্ছে যে আয়রন পাইরাইডস FeS2, আয়রন পাইরাইডস প্লাস কি নেব অক্সিজেন। তাহলে কে তৈরি হবে? সালফার ডাইঅক্সাইড। আর সঙ্গে সেকেন্ড প্রোডাক্ট হিসেবে আমরা পাবো হচ্ছে Fe2O3 কে পাবো আমরা। এবার এর তো সমতা করাই আছে,
O2 SO2 হয়ে গেছে, বাট একে সমাধা করতে হবে। কি হবে? এর সামনে 2 নেব, তাহলে এবি কত হলো 4, এর সামনে 4 নিলাম, তাহলে সালফার কত হলো 8, এর সামনে 8 নেব, তা টোটাল অক্সিজেন কত হলো 8 × 2 = 16, 3 × 2 = 6, মানে 22টা। তাহলে এখানে নাই, এখানে আছে, নেব 11টা। তাহলে ফেরাস লোহা 4টা, লোহা 4টা, সালফার 8টা, সালফার 4 × 2 = 8টা, অক্সিজেন 22টা, আর 2 = 16, 6 = 22টা। তাহলে প্রথম স্টেপে কি করি আমরা? সালফার চুল্লির মধ্যে আয়রন পাইরাইডস বা সালফারের সঙ্গে এক্সেসিভ পরিমাণে অক্সিজেনের দহন ঘটালে তৈরি কি হয়? এই সালফার ডাই অক্সাইডটা, এটা একটা গ্যাস তৈরি হয়। এবার সেকেন্ড স্টেপে কি করা হয়? এবার এই প্রথম ধাপে তৈরি হওয়া যে সালফার ডাই অক্সাইডকে আনা হয় সেই স্পর্শ চুল্লির মধ্যে, এবং যেখানেই মেন কাজটা হয় বলছি আমি। এবার হবে দ্বিতীয় ধাপ। পরীক্ষা যদি আসে লেখো শিল্প প্রস্তুতি, তোমাকে 4টা ধাপ লিখতে হবে, ভাষা এবং বিক্রিয়া। যেভাবে আমি লেখাচ্ছি ঠিক সেভাবেই লিখতে হবে। ভাষা এবং বিক্রিয়া দিয়ে লিখলেই তোমাকে ফুল নম্বর দিবে। দ্বিতীয় স্টেপ কি হবে? এবার উৎপন্ন SO2 এর সঙ্গে যেটা তৈরি হলো প্রথম স্টেপ SO2 এর সঙ্গে উৎপন্ন SO2 এর সঙ্গে বায়ুর মিশ্রণকে শুষ্ক ও বিশুদ্ধ করে SO2 এর সঙ্গে বায়ুর মিশ্রণকে শুষ্ক ও বিশুদ্ধ করে স্পর্শ চুল্লির মধ্যে 450 থেকে প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 থেকে 1.5 ATM আমাদের বায়ুমণ্ডলীয় চাপে প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টাস বা 9 নম্বর প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টাস বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের সংকেত কি হয়? V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের ওপর দিয়ে চালনা করলে কি হবে? চালনা করলে SO2 মানে সালফার ডাই অক্সাইড বায়ুর O2 অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাই অক্সাইডে সংকেত কি হয়? SO3 সালফার ট্রাই অক্সাইডে পরিণত হয়। তাহলে কি হলো? সেকেন্ড স্টেপে প্রথম স্টেপে তৈরি হওয়া উৎপন্ন SO2 এর সঙ্গে বায়ুর
মিশ্রণকে শুষ্ক এবং বিশুদ্ধ করে স্পর্শ চুল্লির মধ্যে 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 থেকে 1.5 ATM চাপে প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টার বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের উপর দিয়ে চালনা করা হয়। এই যে স্পর্শ পদ্ধতি, এটার নামটা কি? কারণ এটার নাম হলো এখান থেকেই, যে যে ওই সালফার ডাইঅক্সাইড এবং যে বায়ুর যে মিশ্রণ, যে মেন যে অক্সিজেন, তাদের শুষ্ক এবং বিশুদ্ধ মিশ্রণকে এই প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টার বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড তার উপর দিয়ে স্পর্শ করিয়ে পাঠানো হয়। ফলে এই জন্যই এর নামটা এখান থেকে এসছে, স্পর্শ পদ্ধতি। পাঠালে কী হবে? এত তাপমাত্রা এবং 1 থেকে 1.5 ATM চাপে যদি পাঠানো যায় স্পর্শ করিয়ে, কে কে আছে? অনুঘটক। এরা কিন্তু অনুঘটক। হ্যাঁ, এই প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টার ও ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক, এটা লিখতে হবে অনুঘটক। পেন্টক্সাইড অনুঘটকের উপর এটা এখানে হবে V2O5 অনুঘটকের অনুঘটকের ওপর দিয়ে চালনা করলে SO2 বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে তৈরি করে সালফার ট্রাই অক্সাইড। তাহলে আশা করি বুঝতে পারলে যে এর নাম স্পর্শকানা পদ্ধতি, কারণ যেহেতু এই ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এবং যে প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টার তার উপর দিয়ে স্পর্শ করে পাঠানো হয়। এবার এখান থেকে একটা প্রশ্ন আসে যে SO2 আর যে বায়ুর মিশ্রণকে শুষ্ক ও বিশুদ্ধ কেন হতে হয়? যদি আসে পরীক্ষায় প্রশ্ন যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় বায়ুর মিশ্রণ এবং সালফার ডাই অক্সাইডের মানে বায়ু এবং সালফার ডাই অক্সাইডের মিশ্রণকে কেন হতে হয় শুষ্ক ও বিশুদ্ধ? কেন হতে হয়? কারণ যদি এর মধ্যে থাকে অশুদ্ধি রূপে আর্সেনিক জাতীয় কোনো অক্সাইড বা জলীয় বাষ্প বা সালফার বা অন্য কোনো গ্যাস, হ্যাঁ এইসব যে থাকে, তবে কি করবে? তবে এই যে প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টার বা এই যে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এই অনুঘটকের যে কার্যকারিতা তাকে নষ্ট করে দিবে। এবং যে প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টার এর দাম অনেক বেশি, সেই জন্য এটাও আসে পরীক্ষার প্রশ্ন যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড মানে প্রস্তুতি ক্ষেত্রে আমরা সব থেকে ভালো অনুঘটক আঁকিনি। সব থেকে ভালো বললে কিন্তু অবশ্যই V2O5, কারণ প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টার না হয় মানে এটা নিলেও হয়, আবার V2O5 নিলেও হয়, কিন্তু দুটোর মধ্যে কে সব থেকে ভালো উপযোগী বলতে হবে V2O5। ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কেন? কারণ এখানে কি আছে? প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টার, মানে এখানে আছে প্ল্যাটিনাম, এটা অনেক দামি ধাতু। এবং যদি কোনোভাবে সেই বায়ুর যে মিশ্রণ ওর সঙ্গে যদি অশুদ্ধি রূপে চলে আসে জলীয় বাষ্প বা সালফার বা সেই আর্সেনিক ঘটিত কোনো অক্সাইড গ্যাস যদি চলে আসে না, তাহলে এই প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টার একে নষ্ট করে দেয় এবং এর কার্যকারিতাকে অনেকটা পরিমাণে কমিয়ে দেয়। ফলে এ বিক্রিয়া ঘটাতে পারে না এবং যেহেতু ওর দামটাকে অনেক বেশি। কিন্তু এই ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এই চিপ অ্যান্ড বেস্ট, মানে সেই অশুদ্ধির জন্য এই ভ্যানাডিয়াম পেন্টক্সাইড সহজে নষ্ট হয় না। মানে ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের মধ্যে এই অশুদ্ধিগুলো বিষক্রিয়া অত বেশি করতে পারে না এবং এর দামটাও কি অনেক কম হয়। তাই তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে শর্ট প্রশ্ন, এটা শর্ট প্রশ্নই বেশি আসে যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি ক্ষেত্রে আমরা সব থেকে ভালো উপযোগী, এটা কিন্তু লেখা থাকবে কোশ্চেনে যে উপযোগী অনুঘটক কাকে নি? উপযোগী বলে কি নেব? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। কেন? কারণ আর্সেনিক ঘটিত বিভিন্ন অক্সাইডগুলো বা জলীয় বাষ্প বা ধূলিকণা এদের জন্য এই ভ্যানাডিয়াম পেন্টক্সাইড সহজে নষ্ট হয় না এবং এর দামটা অনেকটা কম। সেই জন্য আমরা চিপ অ্যান্ড বেস্ট ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, ঠিক আছে? এবং বললাম যে শুষ্ক বিশুদ্ধ কেন হতে হবে, আর যদি বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু এদেরকে নষ্ট করে দেবে। ফলে এদের যে কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যাবে, ফলে শিল্পক্ষেত্রে সেই প্রস্তুতিটা সেটা ব্যাহত হয়ে যাবে। আমরা বেশি ভালো মানের বেশি পরিমাণে আমরা পাবো না সালফিউরিক অ্যাসিডকে। ফলে না হয় বিশুদ্ধ এবং শুষ্ক SO2 এবং বায়ুর মিশ্রণকে। তবুও সবথেকে ভালো কে হবে উপযোগী? ভ্যানাডিয়াম
পেন্টক্সাইড নেই, বারবার কিন্তু বলছি এটা পরীক্ষায় আসে যে সব থেকে ভালো উপযোগী কে অনুঘটক, ভালো উপযোগী কে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, কিন্তু এটাও নেওয়া যায়, কিন্তু ভালো বললে এটা ক্লিয়ার। এবার কী হবে বিক্রিয়াটা, এবং বলে দিই এটা একটা এটি উভমুখী, এটি উভমুখী ও তাপদায়ী বিক্রিয়া, এটি উভমুখী ও তাপদায়ী বিক্রিয়া, মানে তাপ মোচি ও তাপটাকে ছেড়ে দেয়। কি হবে SO2 আর প্লাস কে বায়ুর অক্সিজেন, এটা হবে একটা উভমুখী বিক্রিয়া। সব থেকে ভালো উপযোগী কি দিই, অবশ্যই V2O5 অনুঘটক, V2O5 অনুঘটক, আর সঙ্গে 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 1 থেকে 1.5 ATM চাপ, ATM চাপ। তাহলে এই উভমুখী বিক্রিয়া দ্বারা SO2 আর O2 মিলিয়ে তৈরি হবে সালফার ট্রাইঅক্সাইড, আর সঙ্গে 45 কিলো ক্যালোরি হিট। দুই সমতা করি, এর সামনে 2 দেবো, তাহলে S হলো 2 আর সামনে 2 দেবো, তাহলে কি হলো S2 ও S2 ও 6টা আর ও 6টা হয়ে গেল। এটা একটা উভমুখী বিক্রিয়া হয়। তাহলে কি হলো, এটা ঘটলো হচ্ছে সালফার চুল্লিতে, সেকেন্ড ধাপ ঘটলো আমাদের স্পর্শ চুল্লিতে। এবারে কী হবে, এবার হবে তৃতীয় ধাপ। এবার এই যে উৎপন্ন হওয়া SO3, এবার একে আমি নিয়ে আসবো শোষক স্তম্ভের মধ্যে। এবার তৃতীয় ধাপ নিচে জাগানোর উপরে করছি। নেক্সট হবে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ কি হবে, নেক্সট হবে যে স্পর্শ চুল্লি থেকে উৎপন্ন SO3 সালফার ট্রাইঅক্সাইডকে ঠান্ডা করে আগে যে ঠান্ডা করা হয়, স্পর্শ চুল্লি থেকে উৎপন্ন SO3কে ঠান্ডা করে শোষক স্তম্ভে 98% গাঢ় H2SO4 দ্বারা শোষিত হয়ে হালকা বাদামি বর্ণের তৈলাক্ত তরল উৎপন্ন হয়, কমা একে ওলিয়াম, ওলিয়াম বা এর অপর নাম হচ্ছে ধূমায়মান, অপর নাম হলো বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। একে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে। আবার বলে দিচ্ছি যে আর এর মানে ওলিয়ামের, মানে এই এটারই ওলিয়ামের রাসায়নিক
নাম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড, পাইরো সালফিউরিক অ্যাসিড, যার সংকেত হয় H2S2O7। এটা আমাদের থার্ড স্টেপ। স্পর্শ চুল্লি থেকে উৎপন্ন SO3-কে ঠান্ডা করে শোষক স্তম্ভে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষিত করে হালকা বাদামি বর্ণের তৈলাক্ত তরল উৎপন্ন হয় এবং একেই বলে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, বা এই যে ওলিয়াম একেই আবার বলা হয়, তার কেমিক্যাল নেম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড। এই যে পাইরো সালফিউরিক অ্যাসিড কেমন হয় কালার? হালকা বাদামি বর্ণের তৈলাক্ত তরল। এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, আমরা তো সালফিউরিক অ্যাসিডকেই করছি প্রস্তুত, তাহলে আমরা কেন এখানে সালফিউরিক অ্যাসিডকেই নিচ্ছি? কারণ একটু ভালো করে বুঝবে যে এটা কিন্তু আমাদের শিল্প প্রস্তুতি। এবার আমরা এই শিল্প প্রস্তুতি ছাড়া আমরা কিন্তু আরও বিভিন্নভাবে এই সালফিউরিক অ্যাসিডকে প্রস্তুত করাই যায়। শিল্প প্রস্তুতি মানে কি? যেখানে আমরা একসঙ্গে অনেক বেশি পরিমাণে অনেক ভালো কোয়ালিটির যাতে প্রোডাক্টটা পাই, সেই জন্য অনেক বেশি ভালো পরিমাণের এবং অনেক বেশি অ্যামাউন্টের তৈরি করার জন্য আমরা আগে থেকে সেই প্রস্তুত করা, যেটা আমরা তৈরি করি কোনো ল্যাবে বা আদার্স কোনো পদ্ধতিতে, তার সাহায্যে প্রস্তুত করা সেই সালফিউরিক অ্যাসিডকে এখানে দেওয়া হলে আমরা অনেক ভালো কোয়ালিটির আরও বেশি পরিমাণে আমরা পেতে পারি সালফিউরিক অ্যাসিডকে। সেই জন্য এখানে কিন্তু দেওয়া হয়। যেমন দেখবে যে আমরা কিন্তু এই যে পনির যে ছানা তৈরি করা হয়, ওটা কিন্তু আমরা কিন্তু ছানা তৈরি করি বা ছানার জল থেকেই। ওকে, মানে লেবুর রস দিয়েও ছানা পাওয়া যায়, কিন্তু ওই ছানা একটু মোটা হয়। এবার যদি আমরা ছানার জল দিয়ে যে ছানা বানাই, মানে যে পনিরটাকে দুধ ফাটিয়ে যে হয় না, যে ছানাটা হয়, এবার যদি আমরা ছানার জল দিয়ে যদি ছানা ফাটানো হয়, মানে যদি দুধটাকে ফাটিয়ে যে ছানা করা হয় না, তাহলে ওই ছানা অনেক মিহি হয়। এটাই অ্যাকচুয়ালি মেন। মানে আমরা যেমন লেবুর রস দিয়ে প্রথমে দুধকে ফাটিয়ে কি করলাম, ছানা তৈরি করলাম, এবার ওই ছানার জল দিয়ে যদি আবার দুধকে ফাটানো যায় লেবু রসের পরিবর্তে, তাহলে এবার ওই ছানা কি আরও প্রচুর মোলায়েম হয়, অনেক মিহি হয়। এটাই অ্যাকচুয়ালি মেন, যে আমরা এই সালফিউরিক অ্যাসিড দ্বারাই আবার সালফিউরিক অ্যাসিডকেই তৈরি করছি। কেন? কারণ আমাদের এখানে কি করছি, শিল্প প্রস্তুতি করছি। এখানে অনেক ভালো কোয়ালিটির এবং অনেক বেশি পরিমাণে পাওয়ার জন্য আমরা কিন্তু অন্যভাবে তৈরি করা এই সালফিউরিক অ্যাসিডকেই ব্যবহার করা হয়। এবং 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে শোষণ করলে আমরা অনেক ভালো পরিমাণে এবং আমাদের ইচ্ছামতো বিভিন্ন গাঢ়ত্বের আমরা পেতে পারি সালফিউরিক অ্যাসিডকে। এবার হবে লাস্ট স্টেপ, ফোর্থ। এবার হবে চতুর্থ ধাপ। কি হবে? এই যে পেলাম ওলিয়ামটা, এবার এর তো বিক্রিয়া হলো না, এবারে বিক্রিয়াটা করি। যে কে ছিল SO2, ওর সঙ্গে কি দেবো, 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে তৈরি হবে ওলিয়াম, H2S2O7। এই যে H2S2O7, এবং একেই বলা হয় ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা পাইরো সালফিউরিক অ্যাসিড। এবং একটা বিষয় মনে রাখো যে 100%, এটাও আছে 1 নম্বরের জন্য, 100% ওলিয়ামকে সালফান বলে। 100% ওলিয়ামকে সালফান বলে। ওকে, এটাও আসতে পারে 1 নম্বরের জন্য। যে সালফান কি, 1 নম্বর জাস্ট সালফান কি, 100% ওলিয়ামকে বলা হয় সালফান। এবার হবে চতুর্থ স্টেপ অ্যান্ড লাস্ট স্টেপ, চতুর্থ ধাপ। কি হয়? এবার এই
তৃতীয় ধাপে তৈরি হওয়া ওলিয়ামের সঙ্গে আমরা না পরিমাণ মতো জল মিশিয়ে প্রয়োজনীয় মাত্রায় আমরা তৈরি করি গাঢ় সালফিউরিক অ্যাসিডকে। তাহলে কি বলবো, যে ওলিয়ামের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে প্রয়োজনীয় মাত্রায় গাঢ় H2SO4 ওলিয়ামের সঙ্গে পরিমাণ মতো বা পরিমাণ অনুযায়ী জল মিশিয়ে প্রয়োজনীয় মাত্রায় গাঢ় H2SO4 উৎপন্ন করা হয় বা তৈরি করা হয়। তাহলে কী হবে, যে এই যে ওলিয়াম H2SO7 প্লাস দিলাম জল দিলেই তৈরি কী হবে, H2SO4 হয়ে গেল আমাদের অনেক বেশি পরিমাণে অনেক ভালো কোয়ালিটির সালফিউরিক অ্যাসিড, এবং যে আমাদের কিং অফ কেমিক্যাল, রসায়নের রাজা হয়ে গেল। টোটাল 4টা ধাপ। এবার আমি যেমন জল মিশাবো ঠিক তেমন গাঢ় তৈরি হবে সালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার? যদি আসে পরীক্ষায় এটাই যে লেখো শিল্প প্রস্তুতি, তবে কিন্তু তোমাকে 4টাই লিখতে হবে, ভাষা বিক্রিয়া এভাবেই, তাহলেই তুমি ফুল নম্বর পেয়ে যাবে। এবং কিছু শর্ট প্রশ্ন আসতে পারে যে আমরা ভালো অনুঘটক রূপে কাকে ইউজ করা হয়, বা সালফান কি, বা ওলিয়ামের রাসায়নিক নাম কি হয়, পাইরোসালফিক অ্যাসিড H2S2O7। ক্লিয়ার? এবার না এখান থেকে আরও 2-1টা প্রশ্ন আসে বোধমূলক প্রশ্ন। কি সেটা? ওকে, আমি বলে দিচ্ছি। এই তৃতীয় ধাপে, থার্ড স্টেপে তৈরি হওয়া যে সালফার ট্রাইঅক্সাইড, দেখো তো মন দিয়ে একবার, যে সালফার ট্রাইঅক্সাইড একে যদি ডিরেক্ট জল মিশাই, মানে ওলিয়াম করার আগে যদি ডিরেক্ট জল মিশানো হয়, দেখো তো কী তৈরি হয়, SO3 প্লাস H2O জল দিলে তৈরি কী হচ্ছে, H2SO4, তাই না? যে অ্যাকচুয়ালি তৃতীয় ধাপে তৈরি হওয়া, মানে সেই স্পর্শ চুল্লি থেকে উৎপন্ন হওয়া যে সালফার ট্রাইঅক্সাইড, ওর সঙ্গে সরাসরি জল দিলে আমরা কিন্তু সালফিক অ্যাসিড পেতে পারি, কিন্তু পেলেও আমরা এটাকে কেন করি না? বা তোমাদের মাথায় এটা প্রশ্ন আসতে পারে যে স্যার এই SO3-কে ঠান্ডা করার কথা কেন বললো? লেখা আছে না, ঠান্ডা করে তারপর আমরা পাঠাই শোষক স্তম্ভে, ঠান্ডা করার কথা কেন বলা হলো? এবার দেখো, যদি আমরা ডিরেক্ট সরাসরি SO3-র সঙ্গে যে জল মিশাই, তাহলে কে তৈরি হয়, সালফিক অ্যাসিড, কিন্তু এর সঙ্গে আবার প্রচুর তাপ হয়, প্রচুর তাপ, এবং সে প্রচুর তাপের জন্য কি হবে, এই SO3 আর যে জলীয় বাষ্প এরা যুক্ত হয়ে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার মতন তৈরি করে পদার্থ, দানা অংশ তৈরি করে, এবং যেগুলো ঘন কুয়াশার মতন ছড়িয়ে পড়ে, এবং সেই ঘন কুয়াশার মতন ওই পদার্থটাকে ঘনীভূত করা অত সহজ না। এবং যেহেতু যদি ডিরেক্ট জল মিশাই, তাহলে প্রচুর তাপের জন্য সেই জলীয় বাষ্প এবং SO3 যুক্ত হয়ে সেই ঘন কুয়াশার মতন সে কঠিন দানাদার অংশ তৈরি করছে, ঘন কুয়াশার মতন, ফলে এই SO3টা ওটা অপচয় ঘটছে। আবার এই প্রচুর তাপমাত্রার জন্য SO3 আবার পুনরায় ভাঙতে পারে SO2 প্লাস O2-তে। তাহলে আমরা যেখান থেকে পাচ্ছিলাম সালফিক অ্যাসিড,
সেই মেন উপাদানটাই ভেঙে যাচ্ছে। সেই জন্য কি করা হয়, একে ডিরেক্ট জল মিশিয়ে আমরা সেই সালফিউরিক অ্যাসিডকে তৈরি করি না। তাহলে কি করা হয়, তাহলে প্রথমে ওর সঙ্গে আমরা 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডকে শোষণ করাই, শোষণ করিয়ে ওলিয়াম তৈরি করি। তারপর যে ওলিয়াম ওর সঙ্গে জল দিয়ে, জল দেওয়ার পর তারপর আমরা অনেক বেশি পরিমাণে অনেক ভালো কোয়ালিটির পাওয়া যায় সালফিউরিক অ্যাসিডকে। তাহলে আশা করি বুঝতে পারলে যে SO3 সঙ্গে সরাসরি জল মিশিয়ে সালফিউরিক অ্যাসিড পাওয়া গেলেও এটা করা কেন হয় না শিল্পক্ষেত্রে। কারণ যদি এটা করতে যাই তাহলে প্রচুর তাপ উৎপন্ন হবে। প্রচুর তাপের জন্য এই SO3 সঙ্গে সেই জলে বাষ্প যুক্ত হয়ে সেই কঠিন দানাদার ঘন কুয়াশার মতন অংশ তৈরি করবে, এবং যাকে ঘনীভূত করে এই অ্যাসিড পাওয়াটা খুব কঠিন, খুব মুশকিলের। আবার প্রচুর তাপমাত্রার জন্য SO3 আবার ভেঙে যায় কিসে, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনে। ফলে কি আমাদের এই যে দুই ক্ষেত্রেই যে সালফার ট্রাইঅক্সাইড সেটা অপচয় হয়, বা তার মানে এই অ্যাসিডের উৎপাদনটা অনেকটা কমে যাবে। মানে ডিরেক্ট জল মেশানোটা ভালো পদ্ধতি না। ফলে কি করি, 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষিত করা হয়, শোষিত করে ওলিয়াম তৈরি করি, তারপর জল মিশিয়ে অনেক বেশি পরিমাণ এবং অনেক ভালো মানের অনেক ভালো কোয়ালিটি তৈরি করি আমরা সালফিউরিক অ্যাসিডকে। তা আশা করি বুঝতে পারলে যে তোমাদের এখানে এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে SO3 সঙ্গে সরাসরি জল মিশিয়ে সালফিউরিক অ্যাসিডকে প্রস্তুত না করে আগে ওলিয়াম প্রস্তুত করার পর সালফিউরিক অ্যাসিডকে প্রস্তুত করা হয় কেন। ক্লিয়ার হলো? আর একটা ছোট্ট বিষয় আছে, সেটা হচ্ছে আমরা সব বিক্রিয়ার ক্ষেত্রেই যখন অনুঘটক নিই তাদেরকে না হয় বিচূর্ণ, কি না হয় বিচূর্ণ। যদি আসে পরীক্ষা প্রশ্ন যে বিচূর্ণ অনুঘটক ব্যবহারের কারণ কি, বিচূর্ণ অনুঘটক ব্যবহারের কারণ কি। ধরো যে তুমি চা করছো, এবার ধরো চায়ের মধ্যে একটা বড় পাওয়া যায় না মিশ্রি, ধরো একটা বড় মিশ্রিকে তুমি দিয়ে দিলে সেই জলের মধ্যে চা করার জন্য, দেখবে ওই মিশ্রি কি কঠিন শক্ত হয়ে আছে, ফলে ওটা জলের সঙ্গে ভালো করে কিন্তু গুলতে পারবে না। মানে গুলবে কিন্তু অনেক সময় লাগবে, অনেক টাইম লাগবে। কিন্তু ওই মিশ্রিকে যদি গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দাও, দেখবে সঙ্গে সঙ্গে কি সেই তাপে সহজে বিক্রি হয়ে গেল এবং সহজে গলে গেল। মানে বিক্রির হারটা অনেক বেশি হয়ে গেল ওই মিশ্রিকে গোটা না দিয়ে যদি গুঁড়ো গুঁড়ো করে দিই। তাহলে বুঝতে পারলে যে গুঁড়ো গুঁড়ো করে দিলে কী হবে, সেই মিশ্রিটা সহজে জলে মিশে যেতে পারলো। সেম ব্যাপারটা, যে কোনো অনুঘটককে যদি আমরা ব্যবহার করি কঠিন অবস্থায়, শক্ত অবস্থায়, তবে তার যে যদি করি আমরা কঠিন শক্ত অবস্থায়, তাহলে না এর যে সারফেস তল, তার যে তলের ক্ষেত্রফল হয় কম। আর না, ক্ষেত্রফল কম হওয়ার জন্য বিক্রিয়া করার যে সক্রিয় কেন্দ্র তার পরিমাণটা কম হয়ে যায়, আর বিক্রিয়ার হারটাও কম হয়ে যায়। কি বললাম, যদি আমরা গোটা অবস্থায় দিই তাহলে তার যে সারফেস তল তার ক্ষেত্রফল কম, তার ফলে সক্রিয় কেন্দ্র এটা কি হয়, এরা হয় কিছু ওই অপূর্ণ যোজ্যতার কিছু পরমাণু হয়। হ্যাঁ, কি বললাম, সক্রিয় কেন্দ্র কারা হয়, কিছু অসম্পূর্ণ যোজ্যতার কিছু পরমাণুগুলো হয় যারা কাজ করে সক্রিয় কেন্দ্র হিসাবে। তাই সক্রিয় কেন্দ্র কি হয়, কম, তার ফলে বিক্রিয়ার হারও হয় কম। তাই তো, যদি আমরা দিই গোটা অবস্থায় গোটা করে, তার যে সারফেস তল তার ক্ষেত্রফল কম, ফলে সক্রিয় কেন্দ্র কম, ফলে বিক্রিয়ার হারও কম হয়। আর যখনই একে আমরা দেবো গুঁড়া করে, মানে একে ভেঙে দিলাম, তাহলে হয়ে গেলে কি অনেক গুঁড়া হয়ে গেল, অনেক গুঁড়ো হয়ে গেল। যদি অনেক গুঁড়ো হয়ে যায়, সেমটাকে ভাগলাম, যদি গুঁড়ো হয়ে যায় তাহলে কী হবে, তাহলে দেখো তো এদের যে সারফেস তল
তার যে পৃষ্ঠতল ক্ষেত্রফলটা বেশি হয়, ফলে এই সক্রিয় কেন্দ্র সংখ্যাটা বেশি হয়ে যায়। সক্রিয় কেন্দ্র বেশি হয়ে যায়, আর বিক্রিয়ার হারটাও বেশি হয়ে যায়। বিক্রিয়ার হার বেশি হয়। ওকে, আর যদি বিক্রিয়া বেশি হয় তাহলে তাড়াতাড়ি হবে, ফলে আমাদের সুবিধা। সেই জন্য আমরা কী করি, অনুঘটকে না হয় বিচূর্ণ। ক্লিয়ার? এটাও পরীক্ষাতে আসতে পারে যে তাহলে বিচূর্ণ অনুঘটক নেওয়ার কী কারণ। যদি আমরা ওকে বিচূর্ণ করে দিই তাহলে ওই যে অনুঘটক তার যে পৃষ্ঠতল তার ক্ষেত্রফলটা অনেক বেড়ে যাবে, ফলে সেই অসম্পূর্ণ যোজ্যতার যে পরমাণুগুলো যাকে বলে সক্রিয় কেন্দ্র তাদের পরিমাণটা বেড়ে যাবে, ফলে বিক্রিয়া করার হারটা অনেক বেড়ে যাবে, ফলে সহজেই বিক্রিয়া হয়ে যাবে। সেই জন্য আমরা কী করি, বিভিন্ন বিক্রিয়াতে আমরা অনুঘটক ব্যবহার করি বিচূর্ণ। ক্লিয়ার? তাহলে আমাদের অজৈব রসায়ন ক্লাস 10-এর মানে ক্লাস 10 অজৈব রসায়ন চ্যাপ্টারটা সম্পূর্ণ হয়ে গেল কমপ্লিট। আমি সম্পূর্ণ চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ধরে ধরে আমার ক্লাস দেওয়া আছে, ফলে যদি খুব ভালো করে দেখো আশা করি তোমাদের সবারই উপকারী হবে। এবং আমি যা পড়িয়েছি বড় হোক ছোট যেগুলো প্রশ্ন মানে আমি ক্লাসে পড়ানোকালীন যেগুলো আমি বলে দিয়েছি এগুলো আসতে পারে, যদি এগুলো ভালো করে দেখো, যদি নোট করো, যদি রিভিশন করো, তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে তোমাদের যে কোনো পরীক্ষায় যা প্রশ্ন আসুক তুমি সব করে আসতে পারবে। ক্লিয়ার? তাহলে ভালো করে পড়ো। ওকে, থ্যাংক ইউ।